Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 subject history chapter 7 part 3. আজকে তোমাদের সামনে শেয়ার করব। আগে দুটো পার্ট শেয়ার করেছি, আজকে কিন্তু থার্ড পার্ট হলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা শেষ হওয়ার সাথে সাথেই এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব, শুধু প্রশ্ন নয়, এই প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের থার্ড সামেটিভ তথা 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের পক্ষে কিন্তু খুব সহজ হবে এবং পরীক্ষাটা 100% কমন পাওয়া যাবে। আমি এখানে লিখেই দিয়েছি যে এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলোর মধ্যে সব কোশ্চেনই কিন্তু আসবে। আমি তাই বলেছি 100% কমন ইন দিস চ্যাপ্টার ফর 2026 মাধ্যমিক অ্যান্ড থার্ড সামেটিভ অফ ক্লাস 10। তাহলে আমরা এই পড়াশোনা করার সাথে সাথে কিন্তু আমাদের উৎসব কিন্তু চলছে। এই উৎসবের কিন্তু আজকে তৃতীয় চতুর্থ দিন হয়ে গেল, অর্থাৎ আজকে কিন্তু শুভ অষ্টমীর শুভ প্রীতি ও শুভেচ্ছা সকলে গ্রহণ করবে। এই পড়াশোনার অর্থাৎ উৎসবের সাথে সাথেই কিন্তু পড়াশোনাটা একটুখানি যদি আমরা যুক্ত থাকি তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তাই আমি বলবো যে এই যত উৎসব অনুষ্ঠান হোক না কেন তার মধ্যে থেকে যদি ঘন্টাখানেক সময় যদি আজকের এই ভিডিওতে শেয়ার করো, অর্থাৎ তাহলে বা ভিডিওর মধ্যে সময় অতিবাহিত করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য যত প্রশ্ন অর্থাৎ থার্ড সামেটিভ তথা 2026 সালের মাধ্যমিকে কাজে লাগবে। তাই আমি বলবো আমি আজকে শেয়ার করব কোন বই থেকে, এই বই থেকে শেয়ার করব। দেখো, ইতিহাস ও পরিবেশ ডক্টর মানস ভট্টাচার্য, বিকাশ চন্দ্র সাহা, বাণী সংসদ। এই বাণী সংসদের বই থেকে শেয়ার করবো এই কারণের জন্য যে এই বইতে কিন্তু ডিটেলস কিছু দেওয়া থাকে যেগুলো অন্যান্য বইতে নেই, কিন্তু যার কাছে যে বই আছে সে এই বইটা নিয়ে বসবে। এই চ্যাপ্টারেরই কিন্তু আমি আজকে শেয়ার করব কোন এই বইয়েরই কিন্তু কোন চ্যাপ্টার থেকে শেয়ার করব, অর্থাৎ এই 7 নম্বর চ্যাপ্টার থেকে শেয়ার করব। অর্থাৎ বিংশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ, এখান থেকে আলোচনা করবো। আজকের টপিকটা রয়েছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ও ছাত্র সমাজ। 2 নম্বর টপিক হচ্ছে বিংশ শতকে ভারত, দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ। 3 নম্বর হচ্ছে লাইন বাই লাইন আলোচনা করব। আমি বলেছি যে লাইন বাই লাইন আলোচনা করব এবং সম্ভাব্য যে প্রশ্ন, এই প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো আমরা বই নিয়ে বসে পড়ি, অর্থাৎ যার কাছে যে রাইটারের বই আছে সে সেই রাইটারে বসবে, আর যার কাছে এই বইটা আছে সে তো অবশ্যই এই বইটা নিয়ে বসবে। এই বই চ্যাপ্টারই অর্থাৎ 7 নম্বরের চ্যাপ্টারই কিন্তু আমরা চলে যাব কোথায়, এই সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এখানে চলে যাব। তাহলে চলো আমরা শুরু করি। শুরুতেই সকলে দুর্গাপুজোর শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে। তারপরে আমরা চলে যাব পড়ার মধ্যে। আজকে কিন্তু ঘন্টাখানেক সময় এর জন্য অতিবাহিত করতে হবে। তোমরা সবাই বই নিয়ে বসবে। যার কাছে এই বাণী সংসদের বইটা আছে সে তো বাণী সংসদের বই নিয়ে অবশ্যই বসবে। যার কাছে বাণী সংসদ নেই সে অন্য রাইটারের বই নিয়ে বসলেও হবে। চ্যাপ্টারটা মনে রাখতে হবে। চ্যাপ্টারটা হচ্ছে সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতে নারী ও ছাত্র সমাজ, ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারেরই কিন্তু দুটো পার্ট তোমাদের সামনে আমি শেয়ার করে ফেলেছি অলরেডি। আজকে কিন্তু শেয়ার করব কোন পার্টটা, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলন ও ছাত্র সমাজ, এই পার্ট থেকে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব উত্তর সমেত, যেগুলো নাকি অর্থাৎ থার্ড সামেটিভ তথা 2026 সালে মাধ্যমিকে অবশ্যই আসবে। তাই আমি বোর্ডে লিখেছি যে 100% কমন ইন দিস চ্যাপ্টার ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026 অ্যান্ড থার্ড সামেটিভ। এটা লিখেছি কেন না, এখানে যে প্রশ্নগুলো থার্ড সামেটিভে আসবে সেগুলো তো আছেই, তার সাথে সাথে 2026 সালে যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু এগুলো ভালো করে পড়বে। অর্থাৎ 2026 সালে মাধ্যমিক সবাই দেবে, অর্থাৎ যারা 10-এ পড়ো তারা সবাই কিন্তু এগুলো দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক দিয়ে দেবে। আর তাহলে কি হবে, বন্ধুরা জানতে পারবে, আমিও উপকৃত হব, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকে শুরুতেই আমি বলবো যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ও ছাত্র সমাজ, এই চ্যাপ্টার থেকে কিন্তু শুরু করব। শুরুতেই দেখো, 20 শতকের শুরুতে ভারতীয় রাজনীতিতে যে তিনটি পারস্পরিক বিরোধী ধারা অত্যন্ত সুস্পষ্ট হয়ে ওঠে, তার মধ্যে সশস্ত্র বিপ্লব অন্যতম। এটা গুরুত্বপূর্ণ। ছাত্ররাই এই বিপ্লবী আন্দোলনের কাণ্ডারি। এই কাণ্ডারি মানেটা কি? কাণ্ডারি মানে হচ্ছে মাঝি, অর্থাৎ নৌকাকে পরিচালনা করে কিন্তু মাঝি যেদিকে হাল ঘোরাবে নৌকাটা কিন্তু সেদিকেই চলে যাবে। তাই এই ছাত্র সমাজের, অর্থাৎ ছাত্র সমাজই কিন্তু এই আন্দোলনের মূল কাণ্ডারি। তাহলে কাণ্ডারি মানেটা বোঝা গেল।
দেশব্যাপী সশস্ত্র কার্যকলাপের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করাই ছিল তাদের মূল লক্ষ্য। দেশের নানা অঞ্চলে এই ধরনের আন্দোলন দেখা দিলেও মহারাষ্ট্র, পাঞ্জাব, বাংলায় আন্দোলনের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। ভারতে বৈপ্লবিক আন্দোলনের সূত্রপাত ঘটে মহারাষ্ট্রে প্রথম এই সূত্রপাত ঘটে। এবার চলে যাব আমরা, সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত, বলবন্ত হাড়কেকে, কিন্তু এই কি বলা হয়, সন্ত্রাসবাদের জনক হিসাবে চিহ্নিত করা হয়, এটাও ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রের ছাত্র ও যুব সমাজকে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করেন তিনি। সর্বপ্রথম গুপ্ত সমিতি গঠনের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদের পরিকল্পনা করেন। অচিরেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং এরপর বাল গঙ্গাধর তিলক বৈপ্লবিক কার্যক্রমকে ত্বরান্বিত করেন। এরপরে অর্থাৎ তারপরে যে বীর বিপ্লবীর নাম স্মরণ করা হয় তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকার। তিনি মিত্র মেলা নামে গুপ্ত সমিতি গঠন করেন, যা পরে অভিনব ভারত 1904 নামে পরিচিত। তিলকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দামোদর হরি চাপেকার ও বালকৃষ্ণ হরি চাপেকার বৈপ্লবিক কাজকর্মে লিপ্ত হন। তারা পুনরায় প্লেগ কমিশন, মিস্টার র্যান্ড ও তার সহকারী ওয়ারস্ট্রকে গুলি করে হত্যা করেন। বিপ্লবী গণেশ ও রামচন্দ্রের বিশ্বাসঘাতকতায় তারা পুলিশের হাতে ধরা পড়েন এবং তাদের বিচারে ফাঁসি হয়। আমি বলেছি যে সমাজে কিছু মানুষ থাকে স্বার্থান্বেষী, অর্থাৎ নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য ছাড়া তারা কিছুই বোঝে না। এইরকম কিছু মানুষের জন্যই কিন্তু আমাদের বিপ্লব পেতে, অর্থাৎ এই স্বাধীনতা পেতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিল। তাই তারা কিন্তু সেই সময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ এটা ইতিহাসের ধারা। এই ইতিহাসের ধারা অনুযায়ী কিন্তু এরকম মানুষ কিছু থাকবেই। এবার আসবো আমরা পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের সুফি আম্বা প্রসাদ, অজিত সিং, ভগৎ সিং এর কাকা লালা হরদয়াল প্রমুখেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লালা হরদয়াল বিলেতে পড়াশোনা করার সময় বিপ্লবী শ্যামজি কৃষ্ণ বর্মার সংস্পর্শে আসেন। 1913 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি গঠন করেন, অর্থাৎ গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, অর্থাৎ প্রতিষ্ঠা করেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই দলের কয়েকজন সদস্য কোমাগায়াত মারু নামে একটি জাপানি জাহাজ ভাড়া করেছিলেন। ভাড়া করার পরে সেটা নিয়ে তিনি কানাডা অভিমুখে রওনা দিয়ে পরে কলকাতায় ফিরে আসেন। ব্রিটিশ পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন এবং 22 জন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। বিপ্লবী রাসবিহারী বসু পরিকল্পনা অনুযায়ী বসন্ত বিশ্বাস বড়লাট হার্ডিন্সকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। 1925 খ্রিস্টাব্দে কয়েকজন সশস্ত্র বিপ্লবী মহারাষ্ট্রের কাকরি রেল স্টেশনে এক দুঃসাহসিক ট্রেন ডাকাতি করে। পুলিশ এরপর ব্যাপক ধরপাকড় করে অভিযুক্তদের বিরুদ্ধে শুরু করে কাকরি ষড়যন্ত্র মামলা। বিচারে রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, রোশনলাল ঠাকুর অর্থাৎ ঠাকুর রোশন সিং, আসাফাকুল্লাহ খান এর ফাঁসি হয়। দেখো, এই সময় ধরা পড়া মানেই ফাঁসি, এটা কিন্তু সবাই জানতো। তা জানার সত্ত্বেও কিন্তু তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এবং আন্দোলন করেছেন, মৃত্যুবরণ করেছেন হাসি মুখে। এদিকে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ প্রমুখের উদ্যোগে বহু তরুণ ছাত্র বৈপ্লবিক কর্মে লিপ্ত হন। 1928 খ্রিস্টাব্দে গড়ে তোলেন হিন্দু সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSRA। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় সাইমন কমিশন বিরোধী মিছিলে নেতৃত্ব দান করে কালে পুলিশের লাঠির আঘাতে মারা যান। দেখো, তার মৃত্যুর প্রতিশোধ নিতে 1928 খ্রিস্টাব্দে ভগৎ সিং লাহোরের পুলিশ অফিসার সাডান্সকে গুলি করে হত্যা করেন। ভগৎ সিং এর পর বিপ্লবী বটুকেশ্বর দত্তকে সঙ্গে নিয়ে দিল্লি কেন্দ্রীয় আইনসভা কক্ষে বোমা নিক্ষেপ করেন। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। 1929 বিচারে ভগৎ সিং ও সুখদেব রাজগুরুর ফাঁসি হয় 1931 সালে। এদিকে লাহোর জেলে বন্দী বিপ্লবী যতীন্দ্রনাথ দাস অর্থাৎ যতীন দাস ভারতীয় বিপ্লবীদের প্রতি জেলে ইংরেজদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে 63 দিন অনশনের পর মৃত্যুবরণ করেন 13 সেপ্টেম্বর 1929 সাল। স্বদেশী যুগে বাংলায় বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠে। এই সব গুপ্ত সমিতির মধ্যে কলকাতা সতীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি 1902, পুলিন বিহারী দাস নেতৃত্ব ঢাকা অনুশীলন সমিতি, বারেন্দ্র কুমার ঘোষ পরিচালিত যুগান্তর দল 1906, ময়মনসিংহ সাধনা সমিতি, শ্বেত সমিতি, ফরিদপুরের ব্রতী সমিতি প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। অনুশীলন সমিতির মূল কার্যালয়টি কলকাতায় মদন মিত্র লেনে প্রতিষ্ঠিত হয় এবং এই সমিতির সভাপতি হন প্রমথনাথ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের সন্তান দল সমিতির অনুকরণে
সতীশচন্দ্র মুখোপাধ্যায় অনুশীলন সমিতির নামকরণ করেন। যুগান্তর দলের সদস্য হেমচন্দ্র কানুন্দ উল্লাসকর দত্ত প্রমুখ কলকাতায় মানিকতলা অঞ্চলের মুরারিপুকুর এক বাগানে বোমা তৈরি কারখানা গড়ে তোলেন। তাহলে বোমা তো লাগবেই, বোমা ছাড়া তো স্বাধীনতা পাওয়াই যাবে না। কসাই কাজী নামে খ্যাত অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য যুগান্তর দলের পক্ষ থেকে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুকে বিহার মুজফ্ফরপুরে পাঠানো হয়। তারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। 30 এপ্রিল 1908 কিন্তু গাড়িতে ছিলেন দুজন ব্রিটিশ মহিলা, মিসেস ক্যানেডি এবং তার কন্যা। তারা নিহত হলেন, কিন্তু এই অত্যাচারী শাসক কিংসফোর্ডকে তারা হত্যা করতে পারল না। তারা তাই প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়লে তার ফাঁসি হয়। অর্থাৎ 1908 সালে 11ই আগস্ট কিন্তু ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এই ঘটনার সূত্র ধরে পুলিশ বারিন্দ কুমার সহ কয়েকজন বিপ্লবীকে গ্রেপ্তার করে এবং শুরু হয় আলিপুর বোমার মামলা 1908। এরপর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন জার্মানির সহযোগিতায় ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেন। তিনি ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বুড়িবালামের যুদ্ধে 1915 অসীম সাহসিকতার পরিচয় দিয়ে গুরুতর আহত হন এবং উড়িষ্যার বালেশ্বর হাসপাতালে তার মৃত্যু হয়। এবার চলে আসবো বেঙ্গল ভলেন্টিয়ার্স সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্বের বাংলায় যেসব গুপ্ত সমিতি গড়ে উঠেছিল তাদের মধ্যে বিপ্লবী হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে গঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি দল ছিল অন্যতম। এই দলের অন্যতম সংগঠক ছিলেন সত্যগুপ্ত। 1928 খ্রিস্টাব্দে কংগ্রেস কলকাতা অধিবেশন সুভাষচন্দ্র বসু সামরিক কায়দার সভাপতি মতিলাল নেহরুকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে এক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। গান্ধীজি এই বাহিনীর কার্যকলাপকে পার্ক সার্কাস বলে উপহাস করেন। আচ্ছা, এরপরে চলে যাব আমরা পরের পাতায়। পরের পাতায় গিয়ে দেখো আমরা পড়ব বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রধান উদ্দেশ্য ছিল অত্যাচারী ব্রিটিশ পুলিশ অফিসার ও প্রশাসনের আধিকারিকদের হত্যা করা। বিভিন্ন জেলবন্দীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই দলের সদস্যরা অপারেশন ফ্রিডম 1930 গঠন করেন। বিডি দলের সদস্য তথা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিনয় কৃষ্ণ বসু বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লেমনকে গুলি করে হত্যা করেন 29 আগস্ট 1930 সাল। এই একই বছরে 8ই ডিসেম্বর বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে মহাকরণ, যেটা আজকে পরিচিত মহাকরণ রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে কারা অধিকর্তা স্পেনসনকে গুলি করে হত্যা করেন। এরপর মহাকরণে অলিন্দ অর্থাৎ বারান্দা লালবাজার থেকে আগত পুলিশ বাহিনী এর সঙ্গে বিপ্লবীদের খণ্ডযুদ্ধ বাধে, যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এর প্রতিবাদে বাদল আত্মহত্যা করেন এবং বিপ্লবী বিনয় পুলিশের হাতে ধরা পড়েন, পরে হাসপাতালে মারা যান এবং দীনেশের ফাঁসি হয়। বিডি দলের মেদিনীপুরের শাখার সদস্য বিমল দাশগুপ্ত, জ্যোতি জীবন ঘোষ মেদিনীপুরের জেলা শাসক পেডিকে গুলি করে হত্যা করেন 1930 খ্রিস্টাব্দে। এরপর প্রদ্যুৎ ভট্টাচার্যের গুলিতে পরবর্তী জেলা শাসক ডগলাস 1932 খ্রিস্টাব্দে এবং অনাথ বন্ধু পাজা ও মেঘেন দত্ত এর গুলিতে জেলা শাসক বার্চ 1933 নিহত হন। পরপর জেলা শাসকগুলোকে হত্যা করেছে, কারণ তারা ছিল সবাই অত্যাচারী। এবার আসবো আমরা সূর্য সেন। দেখো, মৃত্যু কিংবা স্বাধীনতার মন্ত্রে বিশ্বাসী সূর্য সেন 1894 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম উমাতারা উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষক। তিনি তার এই অনুগামীদের কাছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তিনি একসময় চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে তিনি বাংলায় বিপ্লবীদের একাংশ নিয়ে গঠন করেন একটি গুপ্ত বিপ্লবী সমিতি, যা পরবর্তীকালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি 1930 নামে পরিচিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনার জন্য তিনি একাধিক রাজনৈতিক ডাকাতি করেন। এর জন্য তাকে 2 বছর কারাবরণ ভোগ করতে হয়। মুক্তি লাভের পর তিনি তার অনুগামীদের নিয়ে নতুন করে বিপ্লবী দল গঠন করেন। তার অনুগামীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, নির্মল সেন প্রমুখ। এরা কিন্তু তার সঙ্গে অংশগ্রহণ করেন এবং শেষমেশ 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির 65 জন
বিপ্লবীকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার অর্থাৎ চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন। এটা অস্ত্র যদি না থাকে তাহলে কি আন্দোলন করা কঠিন। এই কিছু এমন কিছু ভেবেই মাস্টারদা সূর্য সেন এই পরিকল্পনা করেছিলেন এবং তার পরিকল্পনা সফল হয়েছিল। এই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীদের একটি দল টেলিফোন ও টেলিগ্রাফ লাইন কেটে দেয় এবং অপর দল রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। লুণ্ঠিত অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই চট্টগ্রামে ব্রিটিশ সরকারের অবসান ঘটে এবং সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্থায়ী সরকার গঠিত হয়। এদিকে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেওয়া বিপ্লবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে 12 জন বিপ্লবীর মৃত্যু হয়। এরপর কর্ণফুলী ও দহলঘাটের যুদ্ধে অর্থাৎ 1930 সালে মে মাসে বিপ্লবীদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। চলে আসবো পরের পাতাতে, আমরা চলে আসবো 111 পাতায়। 111 পাতায় এসে আমরা শুরু করব যে 1932 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর মাস্টারদার নির্দেশে প্রীতিলতা ওয়াদেদার কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। অবশেষে সূর্য সেন ধরা পড়েন এবং বিচারে তার ফাঁসি হয়। আর 13 জন কবে এটা ফাঁসি হয়? 1934 সালের 13 জানুয়ারি, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার কিছুটা সময় আগে। এবার আসবো বীণা দাস 1911 থেকে 1986 খ্রিস্টাব্দ। 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের ডিগ্রি দান উপলক্ষে একটি সমাবর্তন উৎসবে আয়োজন করা হয়েছিল। সমাবর্তন হলের পরিবেশ বুলেটের শব্দে হঠাৎই খান খান হয়ে ফেটে পড়ে, অর্থাৎ ভেঙে পড়ে বন্দুকের বুলেট ছুটতে দেখা যায়। সমাবর্তনের পোশাক পরা এক যুবতী, আর যুবতীটি আর কেউ নয়, ডিগ্রি নিতে আসা বীণা দাস। তার গুলির লক্ষ্য ছিল সমাবর্তনের প্রধান অতিথি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করা। কিন্তু বীণা ছিলেন কলকাতা সেশন কলেজের ছাত্রী। তিনি এক সময় এই বিপ্লবী সংগঠন ছাত্রী সংঘের সদস্য ছিলেন, মিটিং মিছিলে অংশগ্রহণ করতেন। কিন্তু অচিরেই তার উপলব্ধি হয় যে সশস্ত্র বিপ্লব ছাড়া দেশের স্বাধীনতা অর্জন করা কোনো মতেই সম্ভব নয়। তাই তিনি ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং সশস্ত্র বিপ্লব করতে শুরু করেন। তিনি যৌবনের প্রারম্ভে অস্ত্র চালনার শিক্ষায় দক্ষতা অর্জন করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তাকে ব্যর্থতার মুখ দেখতে হয়, কারণ জ্যাকসনকে হত্যা করার প্রচেষ্টায় তাকে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার লেখা একটি গ্রন্থ, অর্থাৎ গ্রন্থ হলো শৃঙ্খল ঝঙ্কার, তার লেখা। তাহলে দেখো কত মেধাবী ছাত্রী, যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, পড়াশোনাও করছে, আবার কি লিখছে, গ্রন্থও লিখছে। তাহলে ভাবো যে কত মেধা এই ভারতবর্ষে জন্মেছিলেন, যাদের এই আত্মবলিদান আজকের এই স্বাধীন ভারত 1947 সালে 15ই আগস্ট আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে তাদেরকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছি। এবং সেই কথাটা কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত। যে সমস্ত বীর বিপ্লবী তাদের জীবন বলিদান দিয়ে এই আন্দোলন করেছিলেন, তাদের জন্য শত কোটি প্রণাম। এবার আসবো আমরা রশিদ আলী দিবস। 1945 খ্রিস্টাব্দে 24 আগস্ট আজাদ হিন্দ ফৌজের সেনাকে রাজদ্রোহের অপরাধী বলে ঘোষণা করা হয়। ওই বছরের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লা আজাদি সেনার বিচার শুরু হয়। সে আজাদি সেনার বিচার চলা পূর্বে তার অন্যতম বীর সৈনিক ক্যাপ্টেন আব্দুল রশিদ আলীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে রশিদ আলী মুক্তির দাবিতে কলকাতায় মুসলিম লীগের ছাত্র সংগঠনের নেতৃত্বে কলকাতায় 1946 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই ধর্মঘটের সমর্থন জানাতে কমিউনিস্ট পার্টির ছাত্র ফেডারেশন এগিয়ে আসে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে। 1945 এর রাস্তায় রাস্তায় ছাত্র, শ্রমিক, হিন্দু, মুসলমান মধ্যে দ্রুত গড়ে ওঠে লক্ষণীয় একতা। দেখো, আন্দোলন করা মানেই কিন্তু এককভাবে আন্দোলন করা যায় না। অর্থাৎ আমরা এই দেশমাতৃকাকে রক্ষা করার জন্য, অর্থাৎ দেশের স্বাধীনতা আন্দোলন ফিরিয়ে আনার জন্য কিন্তু এই আন্দোলনে সবাই সমবেত হয়েছিল। এটা কিন্তু খুব আশার আলো সেই সময় দেখেছিলাম, এখনো আছে। তো পালনের ডাক দেওয়া হয়েছিল। সুমিত সরকার লিখেছেন, 12ই ফেব্রুয়ারি কমিউনিস্টদের ডাকা সাধারণ ধর্মঘট কলকাতায় শিল্পাঞ্চল অচল হয়ে যায়। কলকাতা ওয়েলিংটন স্কোয়ারে সুরাবর্দী গান্ধীজির বক্তৃতা চলে। সমস্ত বিষয়টি প্রায় বিপ্লব পরিণত হয়েছিল বলে বিশিষ্ট ঐতিহাসিক গৌতম চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন।
এবার আমরা এখানে কিন্তু একটুখানি পড়বো, যে এই পার্টটা কিন্তু আমরা মনে রাখবো, কারণ কি এখানে সাল ওয়াইজ কিন্তু ঘটনাগুলো আছে। এটা যদি আমরা একটু মনে রাখি বা পড়ে নিই তাহলে কিন্তু সুবিধা হয়। আর আমি বলেছি যে তোমরা সবাই ক্যালেন্ডারের পিছনে অর্থাৎ 1700, 1800 সাল, 1900 সাল, 2000 সাল পর পর উপর থেকে নিচে পর্যন্ত লিখে নেবে, এবং সেটা ক্যালেন্ডারের পিছনের দিকে লেখা থাকবে। যখন শুতে যাবে বা বিশ্রাম করবে তখন ক্যালেন্ডারটাকে উল্টে নেবে, উল্টে নেওয়ার পর সেই সালগুলো পাঁচালি পড়ার মতন একবার দেখে নেবে, দেখতে দেখতে ঘুমিয়ে যাবে বা বিশ্রাম শেষ হয়ে যাবে, অবশেষে পাতাটা অর্থাৎ ক্যালেন্ডারটা উল্টে দেবে, ব্যাস। আর যদি না উল্টানো হয় সকালবেলা উল্টে দিয়ে আবার যে যার কাজে চলে যাবে, অর্থাৎ তাদের পড়াশোনা আমাদের পড়াশোনার কাজে লিপ্ত হয়ে যাবে। এটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আসবো বিংশ শতকে ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ। উৎপত্তিগতভাবে দলিত শব্দটি এসেছে দলন থেকে, যার অর্থ দমন করা বা বলপূর্বক কাউকে দমিয়ে রাখা। বর্ণ বিভক্ত হিন্দু সমাজের একেবারে নিম্ন স্তরে অর্থাৎ শুদ্ধদের নিচে অবস্থানকারী এক শ্রেণীর দরিদ্র শোষিত নিপীড়িত মানুষের দলিত নামে পরিচিত। এই প্রচলিত অর্থ দলিত বলতে অস্পৃশ্য অনগ্রসর শ্রেণীকে বোঝায়। বৈদিক যুগ থেকে ভারতে এই অস্পৃশ্যতা সামাজিক জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। তখন থেকেই কিন্তু অস্পৃশ্য শ্রেণীকে নানাভাবে ডাকা হতো, যেমন পঞ্চম জাতি, অতি শূদ্র, চন্টাল প্রভৃতি। ব্রিটিশ সরকার এই শ্রেণীকে তপশিলি জাতি বলে অভিহিত করেছেন। গান্ধীজি তাদের হরিজন বলেছেন। এই হরিজন শব্দটির অর্থ কি জানো? এই হরিজন শব্দটির অর্থ হলো যে হরি অর্থাৎ ঈশ্বরের সন্তান। হিন্দু সমাজে নানা বাধা নিষেধ বেড়াজালে আবদ্ধ দলিতরা অর্থাৎ দলিতরা ছিল অচ্ছুত ও অস্পৃশ্য। তারা ছিল হিন্দু বর্ণ, হিন্দুদের পদদলিত, এবং তাই তাদের বলা হতো দলিত। বর্তমানে দলিত এর প্রতিশব্দ হিসাবে অনুসূচিত জনজাতি শব্দটি ব্যবহার করা হয়েছে। মাহার, চামার, নাদার, মাতুয়া, এজাভা, পাল, পুলাহা প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ে ভাগ ছিল। তা আমরা এই মাতুয়া গোষ্ঠীদের কিন্তু আমরা এখন আন্দোলন দেখি, এবং এটা কিন্তু ভালো, অবশ্যই ভালো। এবার আসবো আমরা দলিত রাজনীতি এবং আন্দোলনের বিকাশ। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সারা ভারত জুড়ে বিভিন্ন সমাজ সংস্কারমূলক আন্দোলন সংগঠিত হয়। সমাজের নিম্নবর্গের মানুষের স্বার্থ রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জ্যোতিরাও ফুলে, বীর সালিঙ্গম, পাস্তুল নারায়ণ গুরু প্রমুখ আন্দোলন গড়ে তোলেন। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর 3 দশকের বেশি কংগ্রেস দলিতদের সমস্যা ও অস্পৃশ্যতার বিষয়টি এড়িয়ে যায়। কংগ্রেস নেতাদের মধ্যে গান্ধীজি প্রথম অস্পৃশ্যতার বিষয়টি অসহযোগ আন্দোলনের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেন। তিনি হরিজন সেবক সংঘ 1932 গঠন করেন। প্রতিষ্ঠার মাধ্যমে হরিজনদের সার্বিক কল্যাণ সাধনের চেষ্টা করেন। তিনি হরিজন 1933 খ্রিস্টাব্দের নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। এরপর চলে আসবো আমরা অর্থাৎ 1870-এর দশকে মালি জাতি নামে, অর্থাৎ মালি জাতির নেতা জ্যোতিরাও ফুলে 1827 থেকে 1890 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সর্বপ্রথম আব্রাহাম আন্দোলনে শুরু করেন। 1873 খ্রিস্টাব্দে তিনি সত্যশোধক সমাজ গঠন করেন। এই সমাজের মুখপাত্র ছিলেন দীনবন্ধু মিত্র নামে একটি পত্রিকা। তিনি এই গোলামগিরি গ্রন্থে ব্রাহ্মণ্যবাদকে সরাসরি চ্যালেঞ্জ করেন। তাকে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতাও বলা হয়। দক্ষিণের বিদ্যাসাগর নামে খ্যাত বীর সালিঙ্গম পাস্তুলু 1884 থেকে 1919 খ্রিস্টাব্দে অন্ধ্রের দলিত শ্রেণীর উপর অত্যাচারে অর্থাৎ শ্রেণী উচ্চবর্ণের শোষণ পীড়নের বিরুদ্ধে আন্দোলন করেন। কেরালার নিম্নবর্গীয় এজাভা সম্প্রদায়ের নেতা শ্রী নারায়ণ গুরু 1858 খ্রিস্টাব্দে 1928 থেকে মন্দিরে প্রবেশের দাবিতে দলিত সংগঠিত করেন। তার নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে মালাবার ভাইকাম সত্যাগ্রহ গঠিত হয়। তার মূল কথা ছিল এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। 1917 খ্রিস্টাব্দে মাদ্রাজে এক পৃথক রাজনৈতিক মঞ্চ হিসাবে জাস্টিস গঠিত হয়। এর প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল টি.এন. নায়ার, পি.টি. চেট্টি, নাতেশা মোলাদিয়াল প্রমুখ। মাদ্রাজের দলিত আন্দোলনের ই.ভি. রামস্বামী নাইকার 1879 থেকে 1973 খ্রিস্টাব্দে এক নতুন মাত্রা সংযোজন করেন। তিনি দলিতদের সংগঠিত করে আত্মমর্যাদার আন্দোলনের সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেন। 1944 খ্রিস্টাব্দে তার সভাপতিত্ব জাস্টিস পার্টির নাম বদল করে দাবির কাজাগাম ডি.কে. ভারতের দলিত আন্দোলনের সঙ্গে ভীমরাও রামজি আম্বেদকর 1891 থেকে 1965 খ্রিস্টাব্দে এর নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনিই ছিলেন অস্পৃশ্য মায়ের সম্প্রদায়ের মানুষ। তিনি বাবা সাহেব নামেই
অধিক পরিচিত। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। লন্ডন স্কুলে অফ ইকোনমিক্স থেকে ডিএইচসি লাভ করেন। পড়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দলিত শ্রেণীকে ঐক্যবদ্ধ করে তিনিই প্রথম সংগঠিত আন্দোলন গড়ে তোলেন। 1924 খ্রিস্টাব্দে তিনি বোম্বাই শহরে বহিষ্কৃত হিতকারিণী সভা গঠন করেন। এই সভার প্রধান উদ্দেশ্য ছিল অনুন্নতের শিক্ষার প্রসার ও আর্থিক উন্নয়ন ঘটানো। 1926 খ্রিস্টাব্দে নাগপুর সর্বভারতীয় নিপীড়িত শ্রেণী সম্মেলন গঠিত। সর্বভারতীয় নিপীড়িত সমিতি, তিনি সহ সভাপতি। পরে তিনি এই সমিতি থেকে ইস্তফা দিয়ে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণী কংগ্রেস 1930 গঠন করেন। অস্পৃশ্যতা দলিতরা যাতে সর্বসাধারণের জলাশয় থেকে জল নিয়ে ব্যবহার করতে না পারে, সেই জন্য আম্বেদকর মহারাষ্ট্রের কোলারায় চৌদার জলাশয় থেকে জল তুলে প্রতিবাদ করেন। 20 মার্চ 1927 খ্রিস্টাব্দ এই ঘটনার ইতিহাসে মাহাদ মার্চ নামে পরিচিত। তিনি হিন্দু ধর্মতত্ত্বকে অস্বীকার করে 1927 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এক প্রকাশ্য জনসভায় মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে দেন। তার বক্তব্য ছিল, এই গ্রন্থ অস্পৃশ্যতার আকর গ্রন্থ। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশনের নেতৃত্বে উপস্থিত হয়ে তিনি দলিত শ্রেণীর মধ্যে পৃথক নির্বাচন মণ্ডলীর দাবি পেশ করেন। 1930 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে কালারাম মন্দিরে প্রবেশ করে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়। এবার দলিত অধিকার নিয়ে গান্ধী আর আম্বেদকরের বিতর্ক। এবার দেখো দুই পক্ষ, এর পক্ষের মধ্যে কিন্তু তাদের মধ্যে দলিত অধিকার ও নিয়ে কিন্তু দুদিনের মধ্যে কিন্তু মতপার্থক্য লেগেই থাকে। 1931 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে দলিত শ্রেণীর প্রতিনিধি হিসাবে আম্বেদকর যোগদান করেন। এই বৈঠকে তিনি হিন্দুদের নির্যাতনের হাত থেকে দলিতদের রক্ষা করা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক নির্বাচনের দাবি উত্থাপন করেন। গান্ধীজি তার এই দাবি তীব্র বিরোধিতা করেন। এখান থেকেই গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্কের সূচনা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড এই সুযোগে হিন্দুদের অনুন্নত হিন্দুর মধ্যে বিভেদ সৃষ্টি এবং ব্রিটিশ বিরোধী জাতি আন্দোলন, বিশেষত আইন অমান্য দুর্বল করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আগস্ট 1932 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়। এতে দলিত সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। সরকার এই সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধীজির পুনায় ওয়ারা জারবেদা জেলে অনশন শুরু করেন এবং আম্বেদকরের অনশন ভঙ্গের চেষ্টায় ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচনের দাবি থেকে সরে আসেন এবং যৌথভাবে নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়। গান্ধীজি অনশন ভঙ্গ করেন এবং ব্রিটিশ সরকার কর্তৃক অনুন্নত সম্প্রদায়ের সঙ্গে স্বাক্ষরিত আসনের প্রস্তাবিত সংখ্যা 78 থেকে বাড়িয়ে 151 করে দেওয়া হয়। পুনা চুক্তির স্বাক্ষরের মাধ্যমে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের সমঝোতার হলে তা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ আম্বেদকর দলিত শ্রেণীর স্বার্থ রক্ষায় কংগ্রেসের কার্যকলাপ অসন্তুষ্ট ছিলেন। কিন্তু গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের লক্ষ্য ছিল জাতপাতের সমস্যাকে দূরে সরিয়ে রেখে ক্ষমতা ইস্তাহার ও স্বাধীনতা লাভের পথে এগিয়ে যাওয়া। এই অবস্থায় বিরক্ত আম্বেদকর 1936 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, 1942 খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশালী ফেডারেশন কংগ্রেস গঠন করেন এবং কংগ্রেস এরপর দলিত শ্রেণীকে কাছে টানার উদ্দেশ্যে আম্বেদকরকে স্বাধীন ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেন। তাকে ভারতীয় সংবিধানের জনক হিসেবে বলা হয়, এটা ইম্পর্টেন্ট। তার সভাপতিত্বে ভারতের নতুন সংবিধান অস্পৃশ্যতাকে বেআইনি ঘোষণা করায় তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী নিযুক্ত হন। 1951 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কোষ বিল এর বিরোধিতা করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাকে পদত্যাগ করেন। শেষ জীবনে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এরপর আসবো একটু বিতর্ক নিয়ে, কতগুলো কথাবার্তা, বিতর্কের ধারণা বিশ্লেষণ। দলিত অধিকার নিয়ে গান্ধীজি আম্বেদকরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য ছিল। এগুলির মধ্যে দলিত শ্রেণীর ওপর হিন্দু ধর্মের অত্যাচার নিপীড়নের কারণ হিসাবে আম্বেদকর বর্ণাশ্রম প্রথাকে মূলত দাবি করেন।
তার এই অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থে জাতপাত ব্যবস্থাকে সমূলে উৎপাদিত করার কথা বলেন। অন্যদিকে গান্ধীজি ছিলেন বর্ণাশ্রম ব্যবস্থার সমর্থক কিন্তু অস্পৃশ্যতা বিরোধী। ২ নম্বর দেখো, অস্পৃশ্যতা দূরীকরণের প্রশ্নেও উভয়ের মধ্যে কিন্তু চরম মতভেদ হয়। গান্ধীজি কংগ্রেস সভা কর্মসূচির মধ্যে অস্পৃশ্যতা দূরীকরণকে অন্তর্ভুক্ত করেন, এই সমস্যার সমাধানে চেয়েছিলেন। অন্যদিকে আম্বেদকর দলিতদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়ে এই সমস্যার সমাধান চেয়েছিলেন। দলিতদের ৩ নম্বর দেখো, দলিতদের জন্য পৃথক নির্বাচন ক্ষেত্রে সংরক্ষণ দাবির প্রশ্নে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে মতানৈক্য প্রকাশে চলে। ৪ নম্বর দেখো, দলিতদের সংখ্যালঘু হিসাবে মেনে নিতে গান্ধীজি কোনোভাবেই রাজি ছিলেন না, কিন্তু আম্বেদকর গান্ধীজির এই মতের সম্পূর্ণ বিরোধী ছিলেন। এবার আসবে বাংলায় নমশূদ্র আন্দোলন। ব্রিটিশ শাসনকালে বাংলায় হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ ছিল নিম্ন বর্ণের দলিত হিন্দুদের মধ্যে আবার এই সংখ্যাগরিষ্ঠ নমশূদ্র সম্প্রদায়। হিন্দু সমাজে প্রচলিত চতুর্বর্ণ বহির্ভূত নিম্ন বর্গের অস্পৃশ্যতা জনগোষ্ঠীর মানুষের নমশূদ্র নামে পরিচিত। এরাই বরাবরই সমাজে অপাঙ্গেয় ছিলেন। এদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এর পাশাপাশি তাঁত বোনা, মাছ ধরা, দিনমজুরের কাজ করা প্রভৃতি এদের পেশার সঙ্গে যুক্ত ছিল। পূর্ববঙ্গের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে এদের বসবাস ছিল। প্রথমে এরা চণ্ডাল নামে পরিচিত ছিল। পরে 1911 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে এরা নমশূদ্র নামে পরিচিত হয়। উচ্চবর্গীয় হিন্দুদের আর্থিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নমশূদ্র আন্দোলনের জন্ম হয়। ব্রিটিশ সরকার তার অনুগত জমিদার শ্রেণী নমশূদ্রদের উপর চরম শোষণ নিপীড়ন চালায়। 1872 থেকে 73 খ্রিস্টাব্দে ফরিদপুর, রাখাল, বাখরগঞ্জ অঞ্চলে একটি শ্রদ্ধা অনুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে নমশূদ্র আন্দোলনের সূচনা হয়। এই অঞ্চলের একজন বিশিষ্ট নমশূদ্রের মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে উঁচু জাতের মানুষেরা আসতে অস্বীকার করেন। ফলে নমশূদ্ররা তাদের সঙ্গে সমস্ত রকম সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। হরিচাঁদ ঠাকুর 1812 থেকে 1878 খ্রিস্টাব্দে প্রথম নমশূদ্রদের ঐক্যবদ্ধ করে উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তার প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক মাতুয়া নামে পরিচিত। তিনি পূর্ববঙ্গের নিপীড়িত এই সম্প্রদায়ের মধ্যে আত্মমর্যাদা বৃদ্ধি ও তাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে বিশেষভাবে নজর দেন। তার মৃত্যুর পর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর 1847 থেকে 1937 খ্রিস্টাব্দের মধ্যে নমশূদ্র আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি নমশূদ্রদের মধ্যে শিক্ষার প্রসার, তাদের জীবনযাত্রার উন্নয়ন, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সাধনের চেষ্টা করেন। তার উদ্যোগে পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি নমশূদ্রদের রাজনৈতিকভাবে সংগঠিত করার লক্ষ্যে চেষ্টা করেন। তার উদ্যোগে গঠিত এই নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1881 খ্রিস্টাব্দে খুলনা জেলায় অনুষ্ঠিত নিখিলবঙ্গ নমশূদ্র সম্মেলন এর তিনি সভাপতিত্ব করেন। এছাড়াও যেসব সংগঠন গড়ে উঠেছিল তার মধ্যে উন্নয়নী সভা 1902, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন 1912, নিখিলবঙ্গ নমশূদ্র অ্যাসোসিয়েশন, নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি 1926, বেঙ্গল ডিপ্রেসড ক্লাবের অ্যাসোসিয়েশন 1926 প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর নমশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন প্রমথরঞ্জন ঠাকুর, যোগেন্দ্রনাথ মণ্ডল, বিরাটচন্দ্র মণ্ডল, রাজেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। 20 শতকে নমশূদ্ররা ব্রিটিশ বিরোধী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনকে তারা সমর্থন করেন। আম্বেদকর পৃথক নির্বাচন দাবি এবং ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে তারা সমর্থন করেন। যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগ রাজনীতির সঙ্গে যোগসূত্র স্থাপন করেন। স্বাধীনতার পর পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে নমশূদ্রদের ওপর চরম অত্যাচার এবং দমন পীড়ন নেমে আসে। ফলে এই রকম এক প্রকার বাধ্য হয়েই তারা অনেকে ভিটেমাটি ছেড়ে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অংশগ্রহণ করেন
এখানে একটা সময়কাল দিয়েছে, ঘটনা দিয়েছে, সময়কাল, ঘটনা, এগুলো কিন্তু আমরা ভালো করে পড়বো। ভালো করে পড়লেই কিন্তু এটা কিন্তু সাল ওয়াইজ দেওয়া রয়েছে, এটা কিন্তু যদি আমরা একটুখানি ভালো করে পড়ে নিই তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে, আমাদের সালগুলো মনে রাখতে সুবিধা হবে। এরপর আমি তোমাদের সামনে শেয়ার করব যে এখানকার থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো, এগুলো তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। শুরুতেই আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আছে সেই কোশ্চেনগুলোকে নেওয়ার জন্য কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তারপরে তোমাদের সামনে শেয়ার করব, প্রত্যেকটা পাতায় এরকম প্রশ্ন তুলে নেবে এবং তারপরে শেয়ার করব। দেখো 1 নম্বর প্রশ্ন যে 20 শতকের শুরুতে ভারতীয় রাজনীতিতে যে 3টি পরস্পর বিরোধী ধারা অত্যন্ত স্পষ্ট হয়েছিল তার মধ্যে অন্যতম কোনটা ছিল? সশস্ত্র বিপ্লব। 2 নম্বর কোশ্চেন, বিপ্লবী আন্দোলনের মূল কাণ্ডারি কারা ছিলেন? ছাত্ররা। 3য় নম্বর কোশ্চেন, ভারতের বৈপ্লবিক আন্দোলনের সূত্রপাত ঘটে কোথায়? অর্থাৎ মহারাষ্ট্রে। 4র্থ নম্বর কোশ্চেন, ভারতের বিপ্লবাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাড়কেকে। 5 নম্বর কোশ্চেন, কে মিত্র মেলা গুপ্ত সমিতি গঠন করেন? দেখো বিনায়ক দামোদর সাভারকার 1899 খ্রিস্টাব্দে। 6 নম্বর কোশ্চেন, দেখো অভিনব ভারত, এই অভিনব ভারত কি কাকে কাকে গঠিত করা হয়? অর্থাৎ ওই গুপ্ত বিপ্লবী সমিতিও 1899 খ্রিস্টাব্দে এটি গ্রহণ করা হয়। এরপর চলে আসবো আমরা পরের পাতায় কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এবার তুলে নাও। এবার পরের কোশ্চেন হচ্ছে যে গদর শব্দের অর্থ কি? এটি কত সালে গঠিত হয়? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, এটি 1913 সালে গঠিত হয়। পরের কোশ্চেন হচ্ছে গাতামারু কি? এটি একটি জাপানি জাহাজ, এটা একটা জাপানি জাহাজ, এটা কিন্তু বিপ্লবীরা ব্যবহার করেছিল। কত সালে HSRA গঠিত হয়? অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয় কত সালে? এটা কিন্তু কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 1929 সালে। এবার কত সালে লাহোর ষড়যন্ত্র মামলা হয়? 1929 সালে। তারপরে কোশ্চেন হচ্ছে কত সালে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয়? 1931 সালে। তারপরে কোশ্চেন হচ্ছে কত তারিখে বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয়? 1929 সালে 13ই সেপ্টেম্বর। এরপরে চলে আসবো আমরা পরের চ্যাপ্টারের পরের পাতায় একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবার প্রশ্নটা হলো যে কতগুলি অনুশীলন সমিতি কত সালে অনুশীলন সমিতি গঠিত হয়? 1902 সালে। তারপরে কোশ্চেন হচ্ছে 14 নম্বর, যুগান্তর দল কত সালে কে গঠন করেন? অর্থাৎ বারিন্দ্র কুমার ঘোষ 1906 সালে গঠন করে। তারপরে কোশ্চেন হচ্ছে কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়? 1908 সালের 11ই আগস্ট। তারপরে কোশ্চেন হচ্ছে আলিপুর বোমার মামলা শুরু হয় কবে? 1908 সালে। তারপরে কোশ্চেন হচ্ছে বুড়িবালামের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 1915 সালে বাঘাযতীনের সঙ্গে ইংরেজ ব্রিটিশ বাহিনীর। 18 নম্বর কোশ্চেন, অপারেশন ফ্রিডম কত সালে শুরু হয়? 1930 সালে। তারপরে কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, কত সালে কি বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লেমানকে গুলি করে হত্যা করে? অর্থাৎ বিনয় বসু 1930 সালে তাকে 29 আগস্ট তাকে হত্যা করে। 20 নম্বর কোশ্চেন, কত সালে কে মেদিনীপুর জেলা শাসক পেডিকে গুলি করে হত্যা করে? 1931 সালে বিনয় দাশগুপ্ত এবং প্রদ্যুৎ ভট্টাচার্যের নেতৃত্বে। এরপরে চলে আসবো আমরা পরের পাতাতে আরো কতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো। শেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সব জেনে যাবে, আর শেয়ার করার সাথে সাথে তোমরা কিন্তু জানার সাথে সাথে কি একটা করে ভিডিওতে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা শুরু করে দেবো। দেখো 21 নম্বর কোশ্চেন, মাস্টারদা নামে পরিচিত কে? অর্থাৎ সূর্য সেন। 22 নম্বর কোশ্চেন, যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন গঠিত হয় কত সালে? অর্থাৎ কে গঠন করে? সূর্যকুমার সেন 1930 সালে। 23 নম্বর কোশ্চেন, কত সালে কার নেতৃত্বে চট্টগ্রাম মস্তকা লুণ্ঠন হয়? অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে 1930 সালে 18 এপ্রিল। 24 নম্বর কোশ্চেন, কত সালে কর্ণফুলী ও ধলঘাটে যুদ্ধ সংঘটিত হয়? 1930 সালে মে মাসে। 25 নম্বর কোশ্চেন, কত সালে কার নেতৃত্বে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হয়? 1932 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। 26 নম্বর কোশ্চেন, শৃঙ্খল ঝঙ্কার বইটির লেখককে? অর্থাৎ বীণা দাস। 27 নম্বর কোশ্চেন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1945 সালের 12ই ফেব্রুয়ারি। এরপরে চলে যাবো আমরা পরের পাতাতে একটা স্ক্রিনশট তুলে নেবে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ সব কটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট তুলে নাও। এবার চলে আসবো আমরা 28 নম্বর কোশ্চেন, কোন শব্দ থেকে দলি শব্দটি এসেছে? অর্থাৎ দলন শব্দ থেকে দলি শব্দটি এসেছে। 29 নম্বর কোশ্চেন, হরিজন শব্দটির অর্থ কি? হরিজন শব্দটির অর্থ হলো হরি, অর্থাৎ ঈশ্বরের সন্তান। 30 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1885 সালে। 31 নম্বর কোশ্চেন, হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? অর্থাৎ গান্ধীজি 1932 সালে প্রতিষ্ঠা করেন। 32 নম্বর কোশ্চেন, হরিজন পত্রিকাটি কি কত সালে প্রকাশ করেন? 1933 সালে গান্ধীজি। তো 33 নম্বর কোশ্চেন, মালি জাতির নেতা কে ছিলেন? তিনি কত সালে সত্যশোধক সমাজ গঠন করেন? অর্থাৎ মালি জাতির নেতা ছিলেন মহারাষ্ট্রের জ্যোতিরাও ফুলে।
34 নম্বর কোশ্চেন, কাকে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা বলা হয়? জ্যোতিরাও ফুলেকে। পরে আসবো পরের পাতায় কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে এবং তোমরা পড়া শুরু করবে। এবার চলো পরের কোশ্চেন হচ্ছে 36 নম্বর কোশ্চেন। দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত খ্যাত কে ছিলেন? অর্থাৎ বীর সালিঙ্গাম পাস্তুলু কিন্তু দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত ছিল। 36 নম্বর কোশ্চেন, কার নেতৃত্বে কত সালে ভাইকাম সত্যাগ্রহ সংগঠিত হয়? শ্রী নারায়ণ চন্দ্র গুরুর নেতৃত্বে 1924 খ্রিস্টাব্দে। 37 নম্বর কোশ্চেন, জাস্টিস পার্টি কবে গঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে, 17 খ্রিস্টাব্দে সরি। 38 নম্বর কোশ্চেন, কে কাদের সংগঠিত করে আত্মমর্যাদা আন্দোলন শুরু করেন? অর্থাৎ সেলফ রেসপেক্ট মুভমেন্ট, অর্থাৎ ইভি রামস্বামী নাইকার সমাজের দলিতদের নিয়ে এটি গঠন করেন। 39 নম্বর কোশ্চেন, জাস্টিস পার্টির নাম বদল করে রাখা হয়? অর্থাৎ দ্রাবিড় কাজাগাম 1944 সালে গঠন করা হয়। এবার আসবো আমরা বাবা সাহেব নামে পরিচিত কি? অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর, যিনি নাকি আমাদের ভারতের সংবিধান প্রণেতা, যাকে কিন্তু আমরা দূরে সরিয়ে রেখেছিলাম, বেঞ্চে ঠিকঠাক বসতে দিতাম না, জল খেতে দিতাম না, বন্ধুরা যে গাড়িতে যাবে সেই গাড়িতে যেতে দিত না, কিন্তু তিনি আজকে কিন্তু আমাদের ভারতের সংবিধান প্রণেতা, তারই লেখা এই আইন কিন্তু আমরা পড়ে ভারতবর্ষকে চালাচ্ছি। এরপরে চলে যাবে পরের পাতায়। এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা শেয়ারও করে দেবে। শেয়ার করলে আমিও উপকৃত হবে, তোমরাও উপকৃত হবে। 41 নম্বর, কে কোথায় বহিষ্কৃত হিতকারী সভা গঠন করেন? সরি, ডক্টর বি আর আম্বেদকর মুম্বাই শহরে 1942 সালে বহিষ্কৃত হিতকারী সভা গঠন করেন। 42 নম্বর কোশ্চেন দেখো, মহাদ মার্চ কবে গঠিত হয়? এই মহাদ মার্চ গঠিত হয় 1917 সালে। কে করেন? ডক্টর বি আর আম্বেদকর। কার নেতৃত্বে কত সালে কালারাম মন্দিরে প্রবেশ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে। 44 নম্বর কোশ্চেন, কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু হয়? 1932 সালে। 46 নম্বর কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে। 46 নম্বর কোশ্চেন, কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিকে কত সালে গঠন করেন? চলে যাবো আমরা পরের পাতায় গেলে পরে কিন্তু এর কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবো। পরের পাতায় যাওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিয়ে তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে স্ক্রিনশট তুলে নাও। এবার এই উত্তরটা হলো ডক্টর বি আর আম্বেদকর। 47 নম্বর কোশ্চেন, কে কত সালে সর্বভারতীয় তপশিলি ফেডারেশন গঠন করেন? ডক্টর বি আর আম্বেদকর, 1942 সাল। ভারতীয় সংবিধানের জনক কে? ডক্টর বি আর আম্বেদকর। 49 নম্বর কোশ্চেন, নবশুদ্ধদের ঐক্যবদ্ধ করে উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন কে? অর্থাৎ শ্রী হরিচাঁদ ঠাকুর। 50 নম্বর কোশ্চেন, মাতুয়ারা সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন কে? অর্থাৎ শ্রী হরিচাঁদ ঠাকুর। 51 নম্বর কোশ্চেন, শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্রের নাম কি? গুরুদাস ঠাকুর। 52 নম্বর কোশ্চেন, কার উদ্যোগে নবশুদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়? অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে। 53 নম্বর কোশ্চেন, উন্নয়নী সভা কবে গঠিত হয়? অর্থাৎ 1902 সালে। এও চলে আসবো পরের পাতায়, লাস্ট পাতা। এখানে কিন্তু আমাদের কোশ্চেন নম্বর হয়েছে 56টা কোশ্চেন। স্ক্রিনশট তুলে নাও। এই 56 নম্বর কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটের সম্ভাব্য সব কোশ্চেন শেষ হয়ে যাবে। 54 নম্বর কোশ্চেন দেখো, বেঙ্গল নবশুদ্ধ অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? অর্থাৎ 1912 সালে। 55 নম্বর কোশ্চেন, নিখিল বঙ্গ নবশুদ্ধ সমিতি কবে গঠিত হয়? 1926 সালে। 56 নম্বর কোশ্চেন, কবে বেঙ্গল ডিপ্রেশন ক্লাসেস অ্যাসোসিয়েশন গঠিত হয়? 1926 সালে। এই ছিল আজকের ভিডিওটি। এখান থেকে যে কোশ্চেনগুলো কিন্তু সম্ভাব্য অর্থাৎ পরীক্ষায় আসার মতো অর্থাৎ থার্ড সামেটিভ অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দেবে তাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই কোশ্চেনগুলো পড়বে আর একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে? বন্ধুরা কিন্তু খুব সহজেই এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর জানতে পারবে আর উপকৃত হবে। আর আমিও ভীষণভাবে উপকৃত হব এবং অনুপ্রাণিত হব এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।